মিনায় প্রিন্সের গাড়ি বহর প্রবেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৌদি রাজতন্ত্রের পরিবর্তন আনার দাবি খোদ রাজ পরিবারের এক সদস্যের। মিনা ট্র্যাজেডিতে এখনও 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28, জানালো বাংলাদেশ দূতাবাস। হজ এজেন্সির প্রতারণার ফাঁদে শতাধিক হাজি। কুন্দুজের নিয়ন্ত্রণ নিতে সর্বাত্মক অভিযানে আফগান সামরিক বাহিনী, বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সহযোগিতা কামনা। এবং আইএসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় যুক্তরাষ্ট্রের, সামরিক শক্তি প্রয়োগ করে আসাদকে ক্ষমতাচ্যুত করার হুমকি সৌদির। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। মিনায় পাথর নিক্ষেপের সময় ভিড়ের মধ্যে সৌদি বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফের বিশাল গাড়ি বহরের ঢোকার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিনা ট্র্যাজেডির জন্য সৌদি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠার পর সৌদি আরবের রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন খোদ রাজপরিবারই এক সদস্য। এদিকে মিনায় হাজিদের মৃত্যু নিয়ে সৌদি সরকার দোষারোপের খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছে তেহরান। এর ফলে মুসলিম বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে জানায় তারা। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিটিতে যে বিশাল গাড়িবহর দেখা যাচ্ছে তা সৌদির যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের। শুরু থেকেই ইরান সহ বিভিন্ন দেশ অভিযোগ করে আসছিল তার এই গাড়িবহরের কারণেই হাজিদের কয়েকটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় হাজিদের চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, আর তখনই একজন আরেকজনের উপর পড়ে 700-র বেশি হাজির মৃত্যু হয়। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সৌদি প্রশাসন। হজ শেষে দেশে ফিরে পাকিস্তানি হাজিরাও এই বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদেরও দাবি হাজিদের প্রবেশ ও বের হওয়ার কয়েকটি দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। গেট বন্ধ ছিল আমরা জানি, তবে এর কারণ আমাদের জানানো হয়নি। আচমকা একটা বড় ভিড় তৈরি হয়। হঠাৎ করে একটা বড় ভিড় সবকিছু পাল্টে দেয়। আমরা অনেক ভয় পেয়েছি। প্রথমে বুঝতেই পারিনি কি ঘটছে, পরে জানতে পারি যুবরাজের গাড়ি আসায় রাস্তা বন্ধ। এদিকে মক্কায় হাজিদের মৃত্যুর প্রকৃত ঘটনা চাপা দিয়ে সৌদি সরকার কেবল অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম অভিযোগ করেন হাজিদের মৃত্যুর দায় এড়াতে চাইছে রিয়াদ। পবিত্র কাবা ঘরের মেহমানদের হতাহতের বিষয় নিয়ে সৌদি আরব যে একগুঁয়েমিপূর্ণ অবস্থান নিয়েছে তাতে বিশ্বের মুসল্লিদের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সৌদি সরকার কোনোভাবেই এতগুলো মৃত্যুর দায় এড়াতে পারে না। হজ দুর্ঘটনায় সৌদি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠার পর সৌদি আরবের রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি করেছেন রাজপরিবারেরই এক সদস্য। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের এক নাতি বলেন, বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফ যুবরাজ ও মোহাম্মদ বিন সালমান ডেপুটি হওয়ার কারণে সৌদি প্রশাসনে রাজতন্ত্রের প্রভাব বেশি, ফলে দুর্বল হয়ে পড়ছে এর অবকাঠামো। মক্কার মতো একটি পবিত্র স্থানে এত বড় দুর্ঘটনার দায়ে প্রশাসনের জ্যেষ্ঠ নেতাদের উপরই বর্তায় বলেও জানান তিনি। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত 28 জন নিহত বাংলাদেশি হাজির পরিচয় নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। এছাড়া আরও 138 জন নিখোঁজ রয়েছেন এবং 34 জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আরও তথ্য জানতে আমরা কথা বলেছি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। মক্কা থেকে তিনি জানাচ্ছেন সবশেষ খবর। মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি স্বজনদের খোঁজে জেদ্দা কনসুলেটে ভিড় জমাচ্ছেন নিহত ও নিখোঁজের স্বজনেরা। নিহতর পরিচয় ছবি সহকারে তাদেরকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রায় শতাধিক হাজি নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। কিন্তু নিজে যে তালিকাটি দেখেছি সেটিতে প্রায় 215 জন বাংলাদেশি নিখোঁজের তালিকা রয়েছে। ইতিমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে, যে কারণেই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তাদেরকে শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর এখনো যে সকল আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছেন হাজিদের, তাদেরকে যথাযথ পরিচয় সহকারে মক্কা বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আমাদের একটি সাংবাদিক সেখানে রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশি হাজি যারা নিহত হয়েছেন তাদের সকলের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া নিহত আরো অনেক
হাজির রয়েছেন। আর পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, প্রায় 180 থেকে 90 জনের ডেড বডি, যাদের চেহারার অধিকাংশ বাংলাদেশের সাথে মিলে। তো এরকম ডেড বডি হাসপাতালগুলোর মর্গে রাখা আছে, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আর কি পরিচয় শনাক্ত করে তারপরে বাংলাদেশের যে নিখোঁজ হাজিরা আছেন তাদের ডিএনএ টেস্ট করে এবং তাদের রক্তের গ্রুপ মিলিয়ে তাদের পরিচয় দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। তো এ ছিল আমার কাছে মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের সবশেষ খবর। সৌদি আরবে গিয়ে হজ এজেন্সি প্রতারণার ফাঁদে বিপাকে পড়েছেন শতাধিক বাংলাদেশি হাজি। মক্কা থেকে প্রায় 14 কিলোমিটার দূরের একটি আবাসিক ভবনে অনেকটা জিম্মি করে রাখা হয়েছে তাদের। প্রয়োজনীয় সুযোগ সুবিধার পাশাপাশি মোয়াল্লিম কার্ড না পাওয়ায় এখন তারা ঘরে বন্দী। দেশে ফিরতে পারবেন কিনা এ নিয়েও শঙ্কায় রয়েছেন। নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে দায়িত্বে থাকা মোয়াল্লিম এবং এজেন্সির মালিকরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি 18 ঘন্টা দাঁড়ায় ছিলাম। ইন্ডিয়ানদের দেখলাম তারা তাদের লোকদের খুঁজে নিয়ে তাদের গাড়িতে উঠে গেছে। আমাদের খুঁজার মধ্যে কোনো বাংলাদেশের কোনো মিশনের লোক নাই। এভাবেই নিজের ভোগান্তির কথা জানালেন বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে হজ করতে যাওয়া এক হাজি। বাকিরা অভিযোগ করলেন, জমি বিক্রি করে বা জমানো লাখ লাখ টাকা এজেন্সির হাতে তুলে দিলেও সঠিক নিয়মে হজ পালন করতে পারেননি তারা। এই যতগুলো লোক আছে এগুলো কি আল্লাহর রাস্তায় আসছে? আমরা কিন্তু আল্লাহর রাস্তায় আসি নাই। হয় আমার জমি বিক্রি করছি, তাহলে আমার জমানো টাকা দিয়ে আসছি। আমরা এখানে আসছি, আমাদের টাকা খাওয়ার সবকিছু টাকা কিন্তু তারা অ্যাডভান্স নিয়ে গেছে। আমাদের কাছে 3 লাখ টাকা করে নিয়েছে। আমার থেকে 3,40,000 টাকা আমার আইনসে হজের একদিন। মাকাম নামের একটি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করতে সৌদি আরবে যান তারা, কিন্তু জেদ্দায় পৌঁছানোর পরই শুরু হয় বিপত্তি। এজেন্সি কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দেখভালের কোনো ব্যবস্থাই নেই সেখানে, বরং অসুস্থ এবং বয়স্ক এসব হাজিদের কয়েক মাইল হাঁটিয়ে যেন তেন ভাবে একটি ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানেও হাজিদের খাবারের কোনো ব্যবস্থাই করেনি দায়িত্বে থাকা সৌদি মোয়াল্লেম। আমাদের যে মোয়াল্লেমের নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার বন্ধ, আরেকটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটা উনি বলে যে 10 রিয়াল ঘুষ দিয়ে আপনি যে কোনো একটা বাসে চলে আসেন বাঙালিদের। তাই আমি বললাম, ভাই আমি আরবি জানি না, সৌদি আরবে আসিনি কখনো, আপনি আমাকে নেওয়ার কথা, নিতে আসেনি। শেষে হোটেলে এসে আমি আল্লাহর দোয়ার রহমতে আমি কোনো মতো হোটেলে এসে পৌঁছলাম। এইসব হাজিরা মোয়াল্লেম কার্ডও হাতে না পাওয়ায় গ্রেপ্তারের ভয়ে অভিযোগ করতে বাইরে বেরোতে পারছেন না। তবে কেউ কেউ ঝুঁকি নিয়ে হাজির হন হজ মিশনের দায়িত্বে নিয়োজিত কনসুলার আসাদুজ্জামানের কাছে। অভিযোগ শুনে তিনি গৃহবন্দী হাজিদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন বলে জানান তারা। হাজিরা জানিয়েছেন তাদের সাথে একজন হাজি 3 দিন ধরে নিখোঁজ রয়েছেন, যার সম্পর্কে কিছুই বলছে না এজেন্সি। এমনকি তাদের কাছে কোনো কাগজপত্র নেই, ফলে তারা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। সময় সংবাদ, সৌদি আরব। তালেবান জঙ্গিদের কাছ থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের নিয়ন্ত্রণ ফিরে পেতে সর্বাত্মক অভিযান শুরু করেছে আফগান সেনারা। সেখানে তালেবান যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। কুন্দুজ পুনরুদ্ধারে বিমান হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগান নিরাপত্তা বাহিনী কুন্দুজ পুনর্দখলে সক্ষম হবে বলে দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছে তারা। জঙ্গি দমনে পাকিস্তানের সহায়তাও চেয়েছে আফগানিস্তান। সোমবার তালেবান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রাদেশিক শহর কুন্দুজের অধিকাংশ এলাকা দখলে নেয়ার পরপরই শহরটি পুনর্দখল করতে অভিযানে নামে আফগান নিরাপত্তা বাহিনী। কাবুল ও মাজারি শরীফ থেকে পাঠানো হয় বাড়তি সেনা। দুপক্ষের মধ্যে মঙ্গলবার রাতভর চলে তুমুল সংঘর্ষ। তবে কত জঙ্গি শহরটি দখলে নিয়েছে বা নিয়ন্ত্রণে রেখেছে তা এখনো পরিষ্কার নয়। তালেবান জঙ্গিরা কুন্দুজের বিমানবন্দর প্রায় দখলে নিয়েছে বলে মঙ্গলবার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এদিকে কুন্দুজ পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এরই মধ্যে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় কারাগার তালেবানের কাছ থেকে পুনর্দখল করেছে সেনাবাহিনী। আফগান নিরাপত্তা বাহিনীকে এই স্থল অভিযানে সহায়তা করতে মঙ্গলবার জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান হামলায় কুন্দুজের এক তালেবান নেতা ও তার সহযোগী নিহত হন বলে দাবি করেছে আফগানিস্তানের একটি গোয়েন্দা সংস্থা। তবে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
একই দিন এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিটার কুক বলেন, আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র আফগান জনগণের পাশে আছে এবং থাকবে। আফগানিস্তান এখন কঠিন সময়ের মুখোমুখি। কুন্দুজে এই জঙ্গি তৎপরতার আমরা তীব্র নিন্দা জানাই। এই পরিস্থিতি সামলে নিতে আফগান নিরাপত্তা বাহিনী জোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সব ধরনের সহায়তা ও উৎসাহ দিয়ে যাব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাখা বক্তব্যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে জঙ্গি মোকাবেলার আহ্বান জানান আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। পাকিস্তানের সন্ত্রাসী নেটওয়ার্কের সহায়তা নিয়ে আফগানিস্তানের অভ্যন্তরে ঘাটিগাড়া জঙ্গিরা অরাজকতা সৃষ্টি করছে। এর মূলে রয়েছে হাক্কানি নেটওয়ার্ক। এই সমস্যা কেবল দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব। সোমবার কুন্দুজের প্রধান 3টি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো দখলের পাশাপাশি কারাবন্দী কয়েকশো জঙ্গিকে মুক্ত করে তারা। পরে এক টুইটার বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুন্দুজ শহরের বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে তার যোদ্ধারা। এরই প্রেক্ষিতে বিমানবন্দর এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করে সরকার। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে আইন কঠোর করার উদ্যোগ জার্মানির। চলতি বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে ঢুকেছে ৫.৫ লাখ অভিবাসী। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই এই যুদ্ধে সফলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে সামরিক শক্তি প্রয়োগ করে তাকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবেইর। এদিকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার ইঙ্গিত দেওয়ার পর মস্কোর সঙ্গে তথ্য আদান প্রদানের উদ্যোগ নিয়েছে পেন্টাগন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে মিলিত হন আইএস বিরোধী মার্কিন জোটের কয়েকটি দেশের সরকার প্রধান। জঙ্গি দমনের কৌশল ঠিক করতে আয়োজিত এই শীর্ষ সম্মেলনেও গুরুত্ব পায় সিরিয়া সংকট বিষয়ক আলোচনা। সিরিয়ায় আইএস এর শক্তিশালী অবস্থান গড়ে ওঠার কথা উল্লেখ করে দেশটির নেতৃত্ব পরিবর্তনের তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। আইএসের বিরুদ্ধে মার্কিন জোটের যুদ্ধ কোনো গতানুগতিক লড়াই নয়, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সামনে এগোতে হবে। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আইএসের মতাদর্শের বিরুদ্ধেও আমাদের লড়তে হচ্ছে। অন্যান্য অত্যাচারী জঙ্গি গোষ্ঠীর মতো আইএসেরও যে পরাজয় হবে তাতে কোনো সন্দেহ নেই, তবে এর জন্য প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। ওবামার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে অবিলম্বে সিরিয়ার বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানায় সৌদি আরব। অন্যথায় জোর করে তাদের ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া সংকট সমাধানের দুটি পথ খোলা আছে। প্রথমত, রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, আর সেটা না হলে সামরিক শক্তি প্রয়োগ করে তাকে সরিয়ে দেওয়া হবে। তবে দ্বিতীয় বিকল্পটি নিঃসন্দেহে পরিস্থিতি আরো জটিল করে তুলবে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্রিটেন, ইরাক ও তুরস্কের প্রধানমন্ত্রী। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জঙ্গি দমনে সামরিক সহায়তার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত লোকজনকে সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। দায়েশের মতো জঙ্গি গোষ্ঠীকে দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসলামের নামে চরমপন্থী জঙ্গিদের দমনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে সোমবার মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে আইএস দমনে দুই দেশের একযোগে কাজ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলেও সিরিয়া প্রশ্নে একমত হতে পারেননি ওবামা পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ওবামা আসাদ সরকারের ক্ষমতাচ্যুতির দাবিতে অনড় থাকলেও রুশ প্রেসিডেন্ট পুতিন সিরীয় সরকারকে নিয়েই আসাদ বিরোধী অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যেই আইএস দমনে একযোগে কাজ করার লক্ষ্যে মস্কোর সঙ্গে তথ্য আদান প্রদানের উদ্যোগ নিয়েছে পেন্টাগন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউ নেতারা বিভিন্ন কথাবার্তা বললেও তাদের মূল উদ্দেশ্য আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরানো, এমনটা উল্লেখ করে চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ ভবিষ্যতে সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। জিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে আইএস এর অন্তত ৩৫ জন নেতার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় আইএস দমনের সেনা অভিযানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ। বুধবার পার্লামেন্টের এই অনুমোদনের পর সিরিয়ায় রুশ সেনা পাঠানোর বিষয়ে অভ্যন্তরীণ আর কোনো বাধা থাকছে না প্রেসিডেন্ট পুতিনের সামনে। তবে এখনই সিরিয়ায় স্থল অভিযান চালানোর কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে জানিয়েছে মস্কো। সিরিয়ায় রাশিয়ার আইএস বিরোধী অভিযান আপাতত বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেও জানায় তারা। ভারতের মুম্বাইয়ে 2006 সালে ট্রেনে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত 13 জনের মধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনার সাথে জড়িত বাকি 7 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে শুনানির পর এই রায় দেওয়া হয়। আদালতের কাছে এই হামলার প্রধান পরিকল্পনাকারী 8 জনের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন আইনজীবীরা। 2006 সালের 11 জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে সিরিজ বোমা হামলা চালানো হয়। 11 মিনিটের ব্যবধানে 7টি বোমা হামলায় নিহত হয় 209 জন, আহত হয় আরও 714 জন যাত্রী। ভয়াবহ এই বোমা হামলার সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা জড়িত বলে তদন্ত প্রতিবেদনে জানায় পুলিশ। অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে আইন কঠোর করার পাশাপাশি বৈধ অভিবাসীদের আর্থিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় 5.25 লাখ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। এর মধ্যে 4 লাখই এসেছে গ্রিস হয়ে। এই অবস্থা অভিবাসী স্রোত ঠেকাতে তুরস্ক গ্রিস রুটে কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছে হাঙ্গেরি। অন্যদিকে অস্ট্রিয়া বলছে, পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ করা জরুরি হতে পারে। মেসিডোনিয়ার গেভগেলিজা শহরের এই শরণার্থী শিবিরে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গলবার হাজির হন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা অরল্যান্ডো ব্লুম। লর্ড অব দ্য রিংস, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান্সের মতো পর্দা কাঁপানো ছবির এই অভিনেতা এখন কাজ করছেন ইউএনএসএফ এর শুভেচ্ছা দূত হিসেবে। শরণার্থীদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হাসি আড্ডায় মেতে ওঠেন ব্লুম। অভিবাসীদের চাপ সামাল দিতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জার্মানির মন্ত্রিসভা। ওই আইন অনুযায়ী অভিবাসীদের কতগুলো শর্তের আওতায় নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সাময়িক আশ্রয় দেয়া হবে এবং নীতিমালার বাইরে বা মেয়াদ ফুরিয়ে গেলে অভিবাসীদের বাধ্যতামূলক যার যার দেশে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে। এছাড়া জার্মানির বিভিন্ন শহরে শরণার্থী শিবির নির্মাণের পাশাপাশি প্রত্যেক অভিবাসীকে মাসে 670 ইউরো ভাতা দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এ উদ্যোগ নিলেও আইনটি পাশ হতে অক্টোবরে অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে উভয় পক্ষের অনুমোদন লাগবে। জার্মানির এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রিয়া চ্যান্সেলর জানান, বার্লিন তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করলে অভিবাসীদের চাপ অস্ট্রিয়ার ওপর এসে পড়বে। এতে সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে তিনি ইইউ এর হস্তক্ষেপ কামনা করেন। একই সুর হাঙ্গেরিরও। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে শুধু ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ যথেষ্ট নয় উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধান সীমান্ত পথগুলোয় ইইউ বাহিনী মোতায়েনের আহ্বান জানান। ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করছে তুরস্ক গ্রিস রুট। এটা ঠেকাতে হলে গ্রিসের পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ইইউ বাহিনীর সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এই সংকট মোকাবেলায় ইইউ সহ বিশ্বের ধনী দেশগুলোকে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোয় আর্থিক বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। ইউরোপের এমন পরিস্থিতিতে জোটভুক্ত রাষ্ট্রসহ বিশ্বের ধনী দেশগুলোর সাহায্য প্রয়োজন। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চলতি বছর রেকর্ড সংখ্যক প্রায় 5.25 লাখ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। গ্রিস রুটে প্রবেশ করেছে প্রায় 4 লাখ অভিবাসী। প্রতিকূল পথ পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয়েছে 3000 মানুষের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইয়েমেনে সৌদি জোটের হামলা শুরু হওয়ার পর থেকে গত 6 মাসে 2300-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিভিন্ন প্রদেশে সৌদি জোটের চালানো হামলায় নিহতের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। এর মধ্যে বেশ কয়েকটি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা ছিল 1.5 শতাধিক। রুশ গণমাধ্যম RT জাতিসংঘের প্রকাশিত একটি তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এদিকে সোমবার ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দরনগরী মোখার কাছাকাছি আল ওয়াহিজা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 135 জনে। অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে ইসরায়েল উপকূলে একটি রকেট হামলা চালানো হয়েছে অভিযোগ করে এই হামলা চালায় তেল আবিব। হামলায়
কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় গণমাধ্যম। এদিকে আল আকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মুসলমানদের তৃতীয় বৃহত্তম ধর্মীয় তীর্থকেন্দ্রে চরমপন্থী ইহুদিদের প্রবেশাধিকার দিয়েছে ইসরায়েল সরকার। এই অভিযোগে মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেওয়া পুলিশের ওপর আন্দোলনরত ফিলিস্তিনিরা ঢিল ছুড়লে তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এরপর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ জুতা পায়ে অস্ত্র হাতে মসজিদে প্রবেশ করে বলে অভিযোগ করে ফিলিস্তিনিরা। জাতিসংঘের সদর দপ্তরে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হচ্ছে আজ। এদিকে ফিলিস্তিনের সবচেয়ে গর্বের ও আবেগের দিন হিসেবে উল্লেখ করেছে রামাল্লাহ সরকার। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, তার দেশের মানুষ দীর্ঘদিন ধরে এমন একটি দিনের জন্য অপেক্ষা করে আছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নিরসনে জাতিসংঘে একটি প্রস্তাবনা উত্থাপনের পথ সুগম হবে বলেও জানান তিনি। এর আগে সাধারণ পরিষদের 119 সদস্যের ভোটে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের প্রস্তাবনা অনুমোদন পায়। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ 6টি রাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধ বাঁধানোর জন্য আবারও রাশিয়াকে দায়ী করলেন দেশটির প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। এ সময় পরোশেঙ্কো রাশিয়ার ভেটো প্রদানের ক্ষমতা সীমিত করার জন্য জাতিসংঘের বাকি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থান দেয়াকে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। এছাড়া 21 শতকের বাস্তবতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পুনর্গঠন করা দরকার বলেও মত প্রকাশ করেন পরোশেঙ্কো। How can you speak for freedom for nation if someone stole your property? টুইটারে যুক্ত হয়েছেন সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। অ্যাকাউন্ট চালুর কয়েক ঘন্টার মধ্যেই 7 লাখ ছাড়িয়ে যায় তার ফলোয়ার। অ্যাকাউন্টটি যে স্নোডেনেরই তা নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, প্রথম টুইটে সবার উদ্দেশ্যে স্নোডেনের প্রশ্ন ছিল এখন তাকে শোনা যাচ্ছে কিনা। নিজের প্রোফাইলে স্নোডেন লিখেছেন, তিনি আগে সরকারের জন্য কাজ করতেন কিন্তু এখন জনগণের সেবায় নিযুক্ত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার ফোনে আড়ি পাতার গোপন তথ্য ফাঁসকারী স্নোডেন গ্রেপ্তার এড়াতে বর্তমানে রাশিয়ায় সরকারি আশ্রয়ে আছেন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিনায় প্রিন্সের গাড়ি বহর প্রবেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৌদি রাজতন্ত্রের পরিবর্তন আনার দাবি খোদ রাজপরিবারের এক সদস্যের। মিনা ট্র্যাজেডিতে এখনো 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28, জানালো বাংলাদেশ দূতাবাস। হজ এজেন্সির প্রতারণার ফাঁদে শতাধিক হাজি। কুন্দুজের নিয়ন্ত্রণ নিতে সর্বাত্মক অভিযানে আফগান সামরিক বাহিনী। বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সহযোগিতা কামনা। এবং আইএসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। সামরিক শক্তি প্রয়োগ করে আসাদকে ক্ষমতাচ্যুত করার হুমকি সৌদির। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।